এক্ষুনি ডেলিভারি হয়ে যাবে। বাচ্চাটা পোস্টমর্টমের পরেও মরেনি ম্যাম। আলিয়ার কথা শুনে শঙ্কিত তাসনিম। আর ইউ ম্যাড আলিয়া? মৃত লাশের ডেড বডির বেবি কিভাবে রেসপন্স করে? আলিয়া বলে, জি ম্যাম, লাশটা নড়াচড়া করছে, আমার মনে হচ্ছে উনি জীবিত ম্যাম। তুমি কি পাগল? পোস্টমর্টেম করা লাশের বডিতে তার সন্তান জীবিত থাকে কিভাবে? আমরা সব রকম পরীক্ষা করে দেখেছি, মা আর সন্তান দুজনে মৃত। ঘড়িতে রাত তখন 3:30 হবে। লাশটার পায়ে একটা নম্বরও বেঁধে দেওয়া হয়ে গিয়েছে। চারদিক ভীষণ শুনশান নীরবতা, কোথাও কেউ জেগে নেই। মাঝে মাঝে দুই একটা কুকুরের ডাক ভেসে আসছে বাইরে থেকে। গভীর রাতে শুধুই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু আলেয়া, তাসনিম, মৃদুল আর আবরার। আলেয়া বলে, ম্যাম আপনি নিজেই দেখুন, এর পেট নড়াচড়া করছে। তাসনিম এগিয়ে এসে দেখে তেমন কিছুই না। এটা আলেয়ার নিছকই ঘোর হবে। তাসনিম বলে, আলেয়া, সারাদিন লাশেদের সাথে থাকতে থাকতে তুমি পাগল হয়ে গিয়েছ। লাশের পায়ের সাথে বেঁধে দেওয়া নম্বরটা বাতাসে খুলে পড়ে যাচ্ছে বারবার। তাসনিম এই নিয়ে 4-5 বার বেঁধে দিল। আলেয়া মর্গের কেয়ারটেকার, লাশ পোস্টমর্টেমের জন্য রেডি করা, লাশের পায়ে নাম্বার বেঁধে দেওয়া, এগুলা আলিয়াই করে থাকে। তাসনিম অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন ডাক্তার। তাসনিমের বাবা অনেক বড় একজন ডাক্তার। এই হসপিটালে চাকরি করতে এসে মৃদুলের সাথে রিলেশন হয় তাসনিমের। তাসনিমের বাবা এই বিয়েতে রাজি নন। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও সে তার বোনের ছেলে আবরারের সাথে বিয়ে দিয়ে দেন তাসনিমের। এই একই হসপিটালে চাকরি করছেন 3 জন। আলেয়া আবারও চিৎকার দিয়ে উঠল, ম্যাম স্যারকে ডাকুন না প্লিজ, এনা সিজার করুন এক্ষুনি। এর বেবিটা বেঁচে আছে ম্যাম, দেখুন কিভাবে চিৎকার দিয়ে কাঁদছে। আলেয়া খেয়াল করে দেখে লাশটি তার দিকে তাকিয়ে আছে। আলেয়া ভয়ে ছুটে গিয়ে পড়ে। তাসনিম এগিয়ে এসে দেখে মৃত মেয়েটির পেট নড়াচড়া করছে। তাসনিম ভয়ানকভাবে চমকে যায়। এটা কিভাবে পসিবল? পয়জন খেয়ে একটা মেয়ে মারা গিয়েছে, তার বেবি কিভাবে বেঁচে থাকতে পারে? তাসনিম তাকিয়ে দেখে মেয়েটি নিশ্চুপভাবে শুয়ে আছে, যেন মরেইনি। মায়াবী দেখতে মেয়েটা, দেখে মনে হচ্ছে মেয়েটা কিছু বলবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? 7 দিন আগে মারা যাওয়া একটা লাশ, পোস্টমর্টেমও করা হয়ে গিয়েছে। মেয়েটি সুইসাইড করে মারা গিয়েছে। পয়জন এনে পেটের সন্তানটাও মারা গিয়েছে। এখন কিভাবে সম্ভব তার পেটের সন্তান বেঁচে থাকাটা? তাসনিম ডাক্তার মৃদুলকে সাথে সাথে ফোন দেন। মৃদুল একবারও ফোন তুলছে না। অনেকক্ষণ পরে ফোন তুলে বলল, কি হয়েছে তাসনিম? তাসনিম বলে, একটা ভয়ানক ঘটনা ঘটেছে, একটা লাশ রেসপন্স করছে, প্লিজ দ্রুত এসো। মৃদুল বলে, এটা কোনো ভয়ানক ঘটনা হলো? আমরা অনেক সময় মৃত ভাবি, কিন্তু আসলে ওরা মৃত না, জীবিতই থাকে। আমি একটা ক্রিটিক্যাল ডেলিভারি রুগী দেখছি, ওনাকে না দেখে কিছুতেই যাওয়া সম্ভব নয়। তাসনিম বলে, মৃদুল, এত রাতে কোথা থেকে রুগী এসেছে তোমার কাছে? মৃদুল কোনো কথা না বলে ফোনটা কেটে দিয়ে আধা ঘন্টা পরে তাসনিমের কাছে যায় মর্গে। তাসনিম আর আলিয়া লাশটা নিয়ে বসে আছে। মৃদুল এগিয়ে আসতেই আলেয়া হাঁপিয়ে এসে পড়ে। আলিয়া মৃদুলকে বলে, স্যার দেখুন না, এই লাশটা পোস্টমর্টেমের পরেও এর বেবি জীবিত আছে। মৃদুল বলে, তোমরাও না, কমন সেন্স নেই তোমাদের। অনেক সময় মৃত মনে হয় এমন অনেক মানুষ জীবিতই থাকে। মৃদুল এগিয়ে গিয়ে বলে, উনি এখানে, ওনার তো কাল সকালে ডেলিভারি হওয়ার কথা, আমি বলেই দিয়েছি, উনি এতক্ষণ আমার রুমেই ছিলেন। আলিয়া বলে, হোয়াট? উনি মারা গিয়েছেন আরো 7 দিন আগে। ম্যাম, ডেড বডির পেটের বাচ্চাটা কথা বলা শুরু করেছে, আপনি কান পেতে শুনুন। আর ডেড বডি সম্পূর্ণভাবে রেসপন্স শুরু করেছে। ম্যাম, এটা কিভাবে পসিবল? একটা পোস্টমর্টেমের লাশ নড়ছে। এত সময় ডেড বডি রেসপন্স করছিল, আর এখন তার বাচ্চা কথা বলা শুরু করেছে। আলিয়ার কথা শুনে আরেকবার চমকে ওঠে তাসনিম। মৃদুল আর তাসনিম চমকে গিয়ে আলিয়ার দিকে তাকায়। তাসনিম বলে, আলিয়া, আবার কি ভুলভাল বকা শুরু করলে? আলিয়া বলে, না ম্যাম, সত্যি কথা বলছি ম্যাম, এই লাশের পেটের মাঝে কোনো অটিপ্ত আত্মা নেই তো। বলেই আলিয়া কাঁপতে থাকে। মৃদুল বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছ? কেউ বলছো 7 দিন আগে মারা গিয়েছে এই মহিলা। আরে কুল প্লিজ, উনি মারা যাননি, উনি জীবিত আছেন, আর উনি প্রেগনেন্ট হয়েছেন ধরে আমার কাছে চিকিৎসা নিচ্ছেন। একটা জীবিত মানুষকে কিভাবে মৃত বলছো তোমরা? তাসনিম মৃদুলের হাত চেপে ধরে বলে, মৃদুল, লুখার, দেখো লাশটা, তাকে কাটাছেঁড়া করা হয়ে গিয়েছে। মৃদুল, দেখো তার পোস্টমর্টেম রিপোর্ট, দেখো তার ডেথ সার্টিফিকেট। মৃদুলের জীবনে এমন ভয়ানক ঘটনা কখনো ঘটেনি তার ডাক্তারি জীবনে। মৃদুল খেয়াল করে দেখে মেয়েটির কপালের চামড়া কেটে সেলাই দেওয়া, বুক থেকে সোজা কেটে নিচে নামানো। মৃদুল তার মাথায় হাত রেখে বলে, ও মাই গড, তাসনিম, হাউ ইজ ইট পসিবল? এই মহিলা কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিলেন। আমি ভাবতেই পারছি না, আমার ডাক্তারি জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। উনি 10 মিনিট আগে আমাকে বলছিলেন আমার একটা মেয়ে হবে ডাক্তার, যার নাম রাখবো মায়া।
এবং উনি এটাও বললেন আমার মায়াকে এই দুনিয়াতে আসতেই হবে ডাক্তার, আমার মায়ের অনেক কাজ বাকি আছে। আমি হেসে বললাম অবশ্যই আসবে সে দুনিয়াতে। তাসনিম নিজেও খেয়াল করে দেখেছে ডেড বডি নিজেও রেসপন্স করছে। ভয় তাসনিমের গলা শুকিয়ে গেলেও সে প্রকাশ করতে চাইছে না। মৃদুল বলে, ওনাকে হসপিটালে কে এনেছিল আলিয়া? আলিয়া বলে, স্যার উনি পয়জন খেয়ে সুইসাইড করেছিল ওনার হাজব্যান্ডের সাথে। উনি হসপিটালে নিজেই এসেছিলেন, হাঁপাতে হাঁপাতে এসে বলেন আমার গর্ভে আমার মায়া আছে, ওকে বাঁচান প্লিজ, বলেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওনাকে সাথে সাথে উঠিতে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে ওনার বেবি সহ উনি মারা যান। ডাক্তাররা ওনার সব রকম টেস্ট করেন আর দেখেন যে ওনার বেবি গর্ভেই মারা গিয়েছে। ওনার মৃত্যুর কারণ জানতে ওনার পোস্টমর্টেম করা হয় আর জানা যায় যে ওনার বিষক্রিয়া মৃত্যু হয়েছেন। আজ থেকে 7 দিন আগে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয় আর ওনাকে লাশের সিরিয়াল নাম্বারটা বেঁধে দেওয়া হয়। স্যার পোস্টমর্টেমের 7 দিন পরে তার বেবি কিভাবে বেঁচে থাকতে পারে? স্যার লাশের পেট নড়াচড়া করছে, তাছাড়া ডেলিভারি সব রকম লক্ষণ দেখা দিচ্ছে। স্যার আজ ওনাকে ফ্রোজেন করা হবে বেয়ারিশ লাশ হিসাবে, কিন্তু দেখুন এখন অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। স্যার আমি আর কাল থেকে মর্গে কোনো ডিউটি করতে পারবো না। মৃদুল খেয়াল করে লাশটা ঠান্ডা বরফের মতো হয়ে আছে, মুখটাতে যেন গভীর কোনো মায়া লুকিয়ে আছে। হঠাৎ মৃদুল খেয়াল করে লাশটির ডান হাতের একটা আঙ্গুল নড়ছে আর হাতটা মুঠো করা, হাতের মাঝে একটা কাগজ। মৃদুল হাতের মুঠো থেকে কাগজটা নিয়ে খুলে দেখে তাতে তাজা রক্ত দিয়ে লেখা মায়া। মৃদুল চমকে উঠে দেখে, ও গড, ইনি সে মহিলা যে আমার কাছে কিছুক্ষণ আগে এসেছিল। মৃদুল খেয়াল করে লাশটির ব্লাডও চলছে। মৃদুল ডোমকে ফোন দিয়ে বলে দ্রুত মর্গে আসতে। ডোম মর্গে এলে মৃদুল বলে, এই লাশটা কাটার সময় কোনো কিছু খেয়াল করেছিলে? ডোম বলে, কবে স্যার, এ নাকি কাটা হয়েছে, চেনা চেনা লাগছে। মৃদুল বলে, 7 দিন আগে। ডোম বলে, স্যার 7 দিনের মাঝে কোনো মহিলাকে আমি কাটিনি, আপনি খাতা দেখতে পারেন। তাসনিম এবার আরো ভয় পেয়ে যায়, এটা কি ভয়ানক রহস্য শুনছে সে। মৃদুল বলে, খেয়াল করে দেখো তো এনাকে কুমি কেটেছ কিনা, আর এনাকে কাটার সময় অদ্ভুত কিছু দেখেছ কিনা। ডোম তাকিয়ে বলে, স্যার 4 বছর আগের কথা, আমার অতটা মনে নেই, তবে হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এরই মাঝে বাচ্চাটা গম্ভীর কণ্ঠে বলে উঠে, মায়া, চারদিকে শুধু মায়া। তাসলিম চমকে যায়। কথাটা শুনে মায়ের গর্ভে থাকা একটা বাচ্চা কথা বলছে, তার নাম মায়া। মায়া নামটার সাথে যেন কত মায়া জড়িয়ে আছে। মর্গে এক মৃত ডেড বডি নিয়ে আতঙ্কিত সবাই। এই লাশটা নিয়ে বিভিন্ন রহস্য বেরিয়ে আসছে। এতদিন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার তাসনিম, মৃদুল দুজনেই আতঙ্কিত। এইদিকে লাশটির পেটের বাচ্চা ভয়ানকভাবে কথাও বলছে। তাসনিম ঘামতে শুরু করেছে। তাসনিম প্রায় অসুস্থ হয়ে পড়েছে। কারোর কানে না গেলেও বাচ্চাদের আওয়াজ তাসনিমের কানে ঠিকই পৌঁছাচ্ছে। আমি মায়া, আমাকে বাইরে বের করো। তাসনিমের এমন অবস্থা দেখে তাসনিমের বাবা আর তাসনিমের স্বামীকে খবর দেওয়া হয়। তাছাড়া হসপিটালের মালিক তাসনিমের বাবা, তাই এমন ভয়ানক ঘটনা তাদের জানানো একান্ত জরুরি। আবরার এবং তাসনিমের বাবা খবর পেয়ে মর্গে প্রবেশ করে। তাসনিমের এমন অবস্থা দেখে আবরার তাসনিমকে জড়িয়ে ধরে বলে, একজন ডাক্তার হয়ে এভাবে ভেঙে পড়েছ কেন শুনি? মর্গে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে, এগুলো কোনো ব্যাপার না পাগলি। আমাদের জীবন জড়িয়ে আছে মানুষ জীবিত মৃত লাশের সাথে। এতটা ভয় পেলে চলবে? তাহলে জুনিয়ররা কি শিখবে? তাসনিমের বাবা বলে, কোথায় সেই লাশ দেখাও তো, কি এমন হয়েছে লাশ নিয়ে? তাসনিম বলে, বাবা ওই লাশটা দেখো যার সিরিয়াল নাম্বার 103। লাশের শরীর থেকে সাদা কাপড়টা বাতাসে এমনি উড়ে গিয়ে তাসনিমের বাবার মুখের উপর পড়ল। লাশের দিকে তাকিয়ে ভীষণভাবে চমকে যায়, এ কি অপর্ণা, তুমি এখানে? আবরারও এখানে কিভাবে এলো? আবরার তাকিয়ে দেখে, আবরারও চমকে যায়। আবরার বলে, বাবা কোন অপর্ণা? তাসনিমের বাবা বলে, আবরার তাকিয়ে দেখো সেই মেয়েটা যার নাম অপর্ণা ছিল। মৃদুল বলে, আবরার স্যার উনি কোন অপর্ণা, আর আপনারা কার কথা বলছেন? তাসনিমের বাবা ঘেমে গেছেন, চোখে মুখে ভয়ের তাণ্ডব তার। তাসনিম বলে, বাবা ওর নাম অপর্ণা, তুমি শিওর হলে কিভাবে? তাসনিমের বাবা বলে, কারণ আবরার আর আমি নিজ হাতে অপারেশন করেছিলাম মেয়েটিকে। তাসনিম বলে, বাবা তোমরা অপারেশন করেছিলে 7 দিন আগে? তাসনিম বাবা বলে, না, আমরা এর অপারেশন আরো 4 বছর আগে করেছিলাম। এই ডোমি এর লাশ কেটেছিল। ডোম এগিয়ে এসে বলে, স্যার ও আমাকে মেরে ফেলবে, আমি যাকে কেটেছিলাম সে মানুষ ছিল না। আমার জীবনে ওই একটা লাশ কাটতে গিয়ে আমি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। তাসনিম বলে, কেন? তখন ডোম বলে, সেই দিনও এমন একটি রাত ছিল, চারদিক অন্ধকার। আপনার বাবা আর আবরার স্যার লাশটিকে মর্গে এনে রেখে আমাকে কাটতে বলেছিলেন। লাশটা কাটার সময় দেখি তার পাশে 5 বছরের একটি মেয়ে শুয়ে গেছে। আমি ভীষণ চমকে যাই। লাশ কাটা ঘরে আমাকে একটি মেয়ে দেখে আমি হঠাৎ খেয়াল করি লাশটা হাত নাড়াচাড়া আমাকে বলছে, প্লিজ হেল্প মি, আমাকে কাটবেন না, আমি জীবিত আছি এখনো, দেখুন আমার পালস চলছে, আমি মরিনি, প্লিজ ডাক্তারদের বলুন আমাকে বাঁচাতে। আমি তখন প্রশ্ন করি, আপনার নাম কি? উনি উত্তর দেন, আমার নাম অপর্ণা মায়া,
আমি আপনার বাবাকে ফোন দেই। আপনার বাবার সমস্ত রকম টেস্ট করে দেখেন উনি জীবিত নেই। আপনার বাবা চলে গেলে উনি আবার জেগে উঠছিলেন। একটা সময় বিরক্ত হয়ে আমি মদ্যপান করি, ওনার লাশ কাটা শুরু করি। সাথে সাথে 5 বছরের একটা বাচ্চা দেখি হাওয়ায় ভাসছে। বাচ্চাটা একভাবে আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা যখন আমার গলায় ছুরি ধরেছিল ঠিক তখনই এই অপর্ণা আমাকে বাঁচায় আর বলে, মায়া এখন না, আমরা আবার ফিরে আসবো এই মর্গে। মৃদুল বলে, ওনার নাম কি? তাসনিমের বাবা বলে, মায়ার আম্মু। মানে ওনার কাছে নাম জানতে চাইলে বলেছিলেন আমার নাম মায়ার আম্মু, ওনার নিজের নাম নেই। অপর্ণা মায়া, ভারী কঠিন নাম তো। আবরার বলে, অপারেশন থিয়েটারে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল, কিন্তু 4 বছরের আগের লাশ আজও পচেনি, রক্ত চলাচল করছে কিভাবে? আবার ওনার বেবিও এখন ডেলিভারি হবে, এটা কিভাবে সম্ভব? মৃদুল বলে, স্যার উনি কিছুক্ষণ আগে আমার কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছে। আবরার ভীষণ চমকে যায় কথাটা শুনে। লাশটিকে ঢেকে রাখা হয়েছে সাফা কাপড় দিয়ে। হঠাৎ রুমের লাইট অফ অন হচ্ছিল। নিকশ কালো অন্ধকার, মর্গে কোথাও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ তাসনিম খেয়াল করে লাশটা উঠে বসে আছে আর একভাবে তাসনিমের দিকে তাকিয়ে আছে। অন্ধকার রুমে শুধু দেখা যাচ্ছে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা। অপর্ণা মায়া লাশটিকে ঘিরে জড়িয়ে আছে সবার আতঙ্ক, কেননা লাশটির সাথে কাকতালীয়ভাবে সবারই কিছু না কিছু ঘটনা ঘটে গিয়েছে। এককভাবে কেউ জড়িত নয়, আবার সবার সাথেই জড়িত। তাসনিমের বাবা ডোমকে হুকুম করে লাশটিকে পুনরায় যেন কাটা হয়। তাসনিমের বাবা মাথা ঠান্ডা করে বলেন, এসে না আবরার, ভেবে দেখো 4 বছর আগে সে কিভাবে ফিরে আসবে। জন্য কেমন চমকে গিয়েছিলাম। দেখো, তোমাদের এসব উদ্ভট কথার জন্যে আমিও কেমন ভুলভাল ভাবছিলাম। তোমরা কি পাগল? মেডিকেল সায়েন্স এসব আত্মা বলে কিছুই বিশ্বাস করে না। মানুষের মতো দেখতে হুবহু অনেক মানুষ হয়ে থাকে। আবরার মানে তাসলিমের স্বামী বলে, বাবা আপনি একটু খেয়াল করে দেখুন, এর হাতেও সেম ট্যাটু। আপনি ভুলে গিয়েছেন অপারেশনের সময় কি ভয়ানক কাণ্ড ঘটেছিল? তাসনিমের বাবা বললে, আবরার, পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও সেই অতীত। আমাদের মতো সিনিয়র ডাক্তারদের মুখে এসব শুনলে জুনিয়ররা কি ভাববে? তাসনিমের বাবা ফিসফিস করে কথাগুলো আবরারকে বলছিল। মৃদুল বলে, স্যার আমারও এমনটাই লাগে, কারণ বিগত 10 মাস আমার কাছে চিকিৎসা নিচ্ছেন উনি। আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। ডোমকে বলে, তুমি আরেকবার এর পোস্টমর্টেম করো। এ মৃত, এটা শিওর। অনেক সময় কিছু মৃত মানুষের রক্ত অনেক সময় সচল থাকে, তাছাড়া এর বেবিও জীবিত নেই। এটা তোমাদের নিছকই ভুল অনুমান। ডোম বলে, স্যার অদ্ভুত ব্যাপার, আমি ছাড়া এই হসপিটালে তো কেউ লাশ কাটে না, কিন্তু ওনাকে কে কেটেছেন? এখানে কি নতুন কেউ চাকরি নিয়েছেন? আবরার বলে, হয়তো অন্য কোনো ডাক্তার বাইরে থেকে কাউকে এনে এনার পোস্টমর্টেম করিয়েছেন, তুমি ছিলে না তাই। ডোম লাশটির কপালের এক সাইড থেকে আরেক সাইড কাটে, সাথে সাথে টলটলে তাজা রক্ত গড়িয়ে পড়ে। সেই সাথে লাশটির প্রসব বেদনা তীব্র আকারে শুরু হয়, মানে একটা মহিলার বাচ্চা ডেলিভারির সময় যেমন অবস্থা হয় ঠিক তেমন। অদ্ভুত ব্যাপার, মহিলাটির পেট থেকে মাথা পর্যন্ত ডেড বডির মতোই পড়ে আছে, কিন্তু পেটের নিচ থেকে দেখে মনে হচ্ছে সে জীবিত। ডোম ভয়ে ছুরি দূরে ছুঁড়ে ফেলে বলে, স্যার আমি জীবিত মানুষ কাটতে পারবো না, এ জীবিত। স্যার এ সে যাকে 4 বছর আগে কেটেছিলাম। স্যার এর পেট দেখুন, তার পেটে এমন অদ্ভুত কিছু ছিল। স্যার এ মানুষ না, মানুষ হতে পারে না। এরই মাঝে তাসনিম মাথা ঘুরে পড়ে যায়। তাসনিমকে অসুস্থ হতে দেখে তাসনিমের বাবা বলেন, আজকের মতো লাশটাকে ফ্রোজেন করে রাখো, আগামকাল আমরা আবার দেখব। এ নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। পরের দিন খুব দুশ্চিন্তায় আছে তাসনিম। তার মন বলছে ওই লাশের মাঝে কিছু উল্টাপাল্টা আছে, ওই বাচ্চার কান্না ভুল হতে পারে না। পরের দিন মৃদুল আবার তার চেম্বারে রুগী দেখছে। মৃদুল একজন গাইনি ডাক্তার। হঠাৎ মৃদুলের কাছে সেই রুগীটাও আসে যাকে নিয়ে গতকাল রাতে এত কিছু ঘটে গেছে। মৃদুল মহিলাটিকে দেখে কেঁপে উঠে বলে, এ কি আপনি? মহিলাটি বলে, স্যার আমার শরীরটা খুব খারাপ লাগছে, কেন যেন মনে হচ্ছে আমি আর বাঁচব না, আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে স্যার? মৃদুলের গলা শুকিয়ে আসছে। একটা মৃত মানুষ তার সামনে বসে আছে। মৃদুল স্পষ্ট দেখতে পাচ্ছে গতকালের সেই মহিলাটি ইনি। টেনশনে মৃদুলের প্রেশার বেড়ে গিয়েছে, হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে। মহিলাটি মৃদুলকে বলছে, স্যার আপনি আমাকে প্লিজ হেল্প করুন, আমার বেবির দায়িত্ব নেবেন স্যার। মৃদুল যেন ভয়ে অবশ হয়ে যাচ্ছে, কি বলবে বুঝছে না। মহিলাটি মৃদুলকে বলে, স্যার আমার স্বামীর ঠিকানা দিচ্ছি, আমার বেবিকে ওর বাবার ঠিকানায় পৌঁছে দেন প্লিজ। বলেই একটা খাম দেন মৃদুলের হাতে। মহিলাটি মৃদুলের রুম ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল খামটি খুলে দেখে একটা ছবির পেছনে একটা ঠিকানা লেখা আছে।
ঠিকানাটা শহর ছেড়ে বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে একটি গ্রাম হবে। মৃদুল পরে ছবিটি উল্টিয়ে দেখে একটা নিখুঁত সুন্দর ফুটফুটে বাচ্চার ছবি। মৃদুল মহিলাটিকে আবার ডাক দেয়। মহিলাটা মৃদুলের রুমে এসে বলে, আমাকে আবার ডাকলেন স্যার, কিছু বলবেন? মৃদুল বলে, বলছি এই বাচ্চা মেয়েটিকে। মহিলাটি বলে, কোন বাচ্চা? মৃদুল, এই ছবির বাচ্চা। মহিলাটি বলে, আমি চিনি না, ঠিকানা লিখার জন্য একটা কাগজ প্রয়োজন, রাস্তায় এই ছবিটি পেলাম আর তার পেছনে ঠিকানাটি লিখলাম। হঠাৎ মৃদুল খেয়াল করে মহিলাটির হাতে একটি ট্যাটু। ট্যাটুটি দেখে ভীষণভাবে চমকে যায় মৃদুল। ট্যাটু করে লেখা আছে মায়া। মৃদুলের হাত পা কাঁপতে থাকে মায়া নামটা দেখে, কারণ গতকাল রাতে এই মায়া নামটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। মহিলাটা বেরিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে মৃদুল সেটা জানে না। তাসনিম খুব অস্বাভাবিক হয়ে পড়েছে। সন্ধ্যায় শুয়ে আছে তাসনিম। কেমন যেন মনে হচ্ছে একটা নূপুরের শব্দ তার কানে ভেসে আসছে। তাসনিম দরজা থেকে উকি মেরে দেখে একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে কেউ। মেয়েটির পায়ে একটা কাগজে একটা নাম্বার লিখা। তাসনিম দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে কেউ নেই, শুধু পড়ে আছে একটা সিরিয়াল নাম্বার, যেটা দেখে স্পষ্ট ক্লিয়ার তাসনিম এটা কোনো লাশ শনাক্তকরণ নাম্বার। পর্দার আড়ালে ভয়ানক কোনো ছায়া দেখতে পাচ্ছিল তাসনিল। ছায়াটা যেন সোজা তাসনিমের দিকেই তাকিয়ে আছে। তাসনিম খেয়াল করে দেখে কারো চোখের সাদা অংশ দেখা যাচ্ছে। সেই চোখ দিয়ে ইশারা দিয়ে তাসনিমকে ডাকছে। বাইরে এত সময় ঘোর অন্ধকার নেমে গিয়েছে। দরজাটা খুব জোরে হাওয়া দিচ্ছিল। দরজার কড়া খুব জোরে নড়ছিল। গা ছমছমে একটা ব্যাপার। হঠাৎ ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছিল তাসনিম। তাসনিম কোনো অজানা টানে বাইরে বেরিয়ে আসে। তাসনিম দরজায় খুলে বাইরে এসে একটি লাশ শনাক্তকরণ সিরিয়াল নাম্বার পাই। সিরিয়াল নম্বরটি ছিল 104। তাসনিম নম্বরটি তুলে খুব দ্রুত হসপিটালের দিকে ছুটে ছুটে যায়। তাসনিমের মন ডেকে বলে এই শনাক্তকরণ লাশ তাকেই খুঁজতে এসেছিল। তাসনিম দেখতে চায় যে এই নম্বরে কোনো লাশ আছে কিনা। তাসনিম খুব দ্রুত ছুটে চলে, কিন্তু ওর পথই যেন ফুরাচ্ছে না। তাসনিমের বুক ধড়পড় করছে। মনে হচ্ছে কিছু একটা ভয়ানক সত্য সে জানতে পারবে। অজানা কোনো রহস্য তাকে খুঁজছে। তাসনিম দ্রুত গতিতে ছুটে চলেছে। তাকে এই মুহূর্তে দেখতেই হবে সত্যি কে এই লাশ। অবশেষে তাসনিম হসপিটালে পৌঁছায়। তাসনিম হসপিটালে পৌঁছানোর পর দ্রুত মর্গে প্রবেশ করে। মর্গে প্রবেশ করে 104 নং বাক্স খুলে দেখে ফুটফুটে একটি বাচ্চা শুয়ে আছে। ইস, বাচ্চাটি কতই না মায়াবী দেখতে। এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা কিভাবে মারা গিয়েছে। এমন সময় তাসনিম খেয়াল করে অপর্ণা মায়ার ফ্রোজেন বক্স 103। তাসনিম চমকে 103 আর 104 পাশাপাশি দুইটা বক্স দেখে। এমন সময় তাসনিমের মনে পড়ে সেদিন রাতে অপর্ণা মায়ার পাশে একটি বাচ্চা মেয়েকে দেখেছিল। এই তো সেই বাচ্চা মেয়েটা। অদ্ভুত, এই বাচ্চা মেয়েটাও মৃত। নিশ্চয়ই কোনো না কোনো রিলেশন আছে এদের দুজনের মাঝে। তাসনিম হসপিটালের কাগজপত্র চেক দিয়ে দেখে এই বাচ্চা মেয়েটা আর অপর্ণা মায়া একই দিনে মারা গিয়েছে। দুজনের মৃত্যুই সুইসাইডে হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো এতটুকু বাচ্চা মেয়ে সুইসাইডের কি বুঝে? এমন কি ঘটেছিল এই বাচ্চা মেয়েটি সুসাইড করতে বাধ্য হয়েছিল? তাসনিমের কাছে মারাত্মক সন্দেহ হচ্ছে এটা কোনোভাবেই সুইসাইড হতে পারে না। এর পেছনে অন্য কাহিনী আছে, 100% আছে। দুশ্চিন্তায় ভেঙে পড়েছে তাসনিম। এটা কোন রহস্যতে জড়িয়ে গেল সে? তাসনিমের সাথে কোনো যোগসূত্র নেই তো এই রহস্যের? এমন সময় মৃদুল মর্গে প্রবেশ করে। তাসনিমকে দেখে মৃদুল বলে, তুমি এখানে? তাসনিমও বলে, তুমি এখানে? মৃদুল তাসনিমকে বলে, তোমার সাথে আমার অনেক কথা আছে তাসনিম। মৃদুল খুব ঘামছে, ভয়ানক কোনো দুশ্চিন্তা করছে সে। তাসনিম বলে, কি কথা মৃদুল? মৃদুল বলে, এই মায়ার লাশ আজ আমার কাছে এসেছিল তাসনিম। ও চলতে পারে, কথাও বলতে পারে। ও কোনো লাশ না তাসনিম, ও কিছু বলতে চায় আমাকে। ও কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছিল আমাকে। তাসনিম তখন বলে, ব্যাপারটা কি খুব সন্দেহর না মৃদুল? এত মানুষ রেখে তোমার কাছে কেন বারবার যাচ্ছে এই লাশ? এর আত্মা কেন তোমার সাথে দেখা দিচ্ছে? সত্যি করে বলো মৃদুল, এর পেছনে কি কাহিনী লুকিয়ে আছে? তোমার সাথে কিছু না কিছু কানেকশন আছেই মৃদুল। মৃদুল তাসনিমকে বলে, বিশ্বাস করো তাসনিম, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। কি চাই এই লাশ? তাছাড়া 4 বছর আগের একটি লাশ আজও জীবিত হয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে? সেদিন তাসনিম আর মৃদুল কথা কাটাকাটি করে বেরিয়ে যায়। কিন্তু তারপরই অনেক বড় একটা রহস্য সামনে আসে তাসনিমের। তাহলে কি মৃদুলই এর সাথে জড়িয়ে আছে? বাইরে নিচ্ছ কালো অন্ধকার, সম্পূর্ণ অমাবস্যার রাত হবে। এমন ভয়ানক অন্ধকারে বাইরে বাগানে একটা আলো দেখতে পাচ্ছে তাসনিম। তাসনিম খেয়াল করে দেখে কারো চোখ দিয়ে আলো বের হচ্ছে।
তাসনিম আলোটা দেখে বাইরে বেরিয়ে আসে। তাসনিমের মনে বিন্দুমাত্র ভয় কাজ করছে না। বাইরে মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ তাসনিম খেয়াল করে কালো কিছু একটা বসে আছে, আর সে তাসনিমের দিকে তাকিয়ে আছে, আর তারই চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তাসনিম ভয়ে দৌড় দেয়, আর তখনই তাসনিম হোঁচট খেয়ে পড়ে যায়। তাসনিম কারো পায়ের উপর পড়ে। তাসনিম উপর দিকে তাকিয়ে দেখে মায়া। মায়াকে দেখে তাসনিম চিৎকার দিয়ে বলে, আমাকে মারলে মেরে ফেলো, কিন্তু এভাবে আর আতঙ্কে রেখো না। কে তুমি? নাম কি তোমার? সাথে সাথে তাসনিমের চোখের সামনে কিছু লেখা ভেসে আসে। আমাকে সাহায্য করো, মৃদুল সবকিছু জানে। বলেই হাওয়া হয়ে গেল সেই লাশ। মৃদুল কি জানে? কি করেছে মৃদুল? মৃদুলের কোনো অতীত জড়িয়ে নেই তো? মৃদুল একভাবে 7 দিন হসপিটালে আসে না। তাসনিমের বিয়ে আবরারের সাথে হলেও তাসনিম মৃদুলকেই ভালোবাসে। মৃদুলের প্রতি তার ভালোবাসার বিন্দুমাত্র কমেনি। তাসনিমের মনটা আজ বড্ড উতালা। এত কাকতালীয় ঘটনার মাঝে মৃদুল কোথায় হাওয়া হয়ে গেল? তাসনিম 7 দিন পরে মৃদুলের বাসায় যায়। বাসায় কেউ নেই। মৃদুলের ফ্ল্যাটের একটি চাবি তাসনিমের কাছে ছিল। তাসনিম সেই চাবিটা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তাসনিম মৃদুলকে ফোনেও পাচ্ছে না। এমন সময় হঠাৎ তাসনিমের সামনে একটা ছবি উড়ে আসে। ছবিটা দেখেই তাসনিম চমকে যায়। এ কি? এটা তো মর্গের সেই বাচ্চাটার ছবি। তাসনিমের বুকটা কেঁপে ওঠে। এই বাচ্চাটার পিকচার মৃদুলের রুমে। ছবিটার পিছনে আবার কিছু একটা লেখা আছে। তার মানে মৃদুল এই বাচ্চাটিকে চিনে। কই, সেদিন তো মর্গে এমন একটা ভাব করলো যেন সে চিনেই না, জানেই না কিছু। মৃদুল কেন লুকালো ঘটনাটা? যেই বাচ্চার পিকচার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে বাচ্চাকে না চেনার ভান করছে। কিন্তু কেন? কি লুকাচ্ছে মৃদুল? কি সম্পর্ক মৃদুলের সাথে? আর মৃদুলই বা কোথায় গিয়েছে? এরই মাঝে মৃদুলের ফোন থেকে একটা মেসেজ আসে। তাসনিম, অনেক বড় কোনো রহস্যের সন্ধান পেয়েছি। তুমি 7 দিন পর আমার ফ্ল্যাটে এসো। আমি বাসায় নেই, অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে এসছে। তাসনিম হতাশ হয়ে পড়ল। মনে মনে রাগে ঘৃণায় নিজেই কষ্ট পাচ্ছে তাসনিম। ছি, মৃদুল এতটা নিকৃষ্ট। কেন মৃদুল সবটা লুকালো? আমাকে খুঁজে বের করতেই হবে। 7 দিন হয়ে গিয়েছে। তাসনিম মৃদুলের বাসায় সেদিন সন্ধ্যায় আবার আসে। মৃদুল বাসায় আছে। তাসনিম মৃদুলের ফ্ল্যাটে প্রবেশ করে দেখে সব লাইটগুলো অফ করা। কতগুলো ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবিগুলো দেখে তাসনিম চমকে যায়। এ কি? এটা তো অপর্ণা মায়ার ছবি। কিন্তু ওনার সাথে এই পুরুষটি কে? অনেকগুলো হাসি খুশি প্রাণবন্ত ছবি। কিন্তু আজ এই মেয়েটি আর বেঁচে নেই। ছবির ছেলেটি কি হতে পারে? মৃদুলের মুখে কোনো কথা নেই। তাসনিম মৃদুলকে বলে, মৃদুল, কে এই মহিলা? আর এর সাথে কিসের রিলেশন তোমার? তোমার কাছে এদের এত পিকচার কিভাবে এসছে? উত্তর দাও, কি লুকাচ্ছ তুমি? মৃদুল হঠাৎ বলে উঠে, আমি পাপ করেছি। বেঁচে থাকার অধিকার আমার নেই। তুমি মেরে ফেলো আমায়, অপর্ণা। আমি বেঁচে থাকার যোগ্য নয়। মৃদুল এদিক সেদিক তাকিয়ে দেখছে। হঠাৎ মৃদুলের রুমের লাইটগুলো অন অফ হতে থাকে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হাওয়ার সাথে পেছনে যাচ্ছে মৃদুল। ঘটনাটা দেখে চমকে যায় তাসনিম। এভাবে একটা মানুষ হাওয়ায় ভেসে হাঁটছে? ঘরের দরজা নিজের থেকে খুলে গেল। মৃদুল নিজেই দরজা দিয়ে বাইরে বের হচ্ছে। মৃদুল নিজে হাঁটছে না। মৃদুলকে অদৃশ্য কোনো শক্তি এভাবে টেনে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। বাতাসের গতিবেগে তাসনিম পড়ে পড়ে যাচ্ছে। তাসনিম নিজের অজান্তে কখন গাড়িতে গিয়ে বসেছে সে নিজেও জানে না। তাসনিম খেয়াল করে তার পাশে বসে আছে মৃদুল। গাড়িতে এসে অপর্ণা মায়াও বসেছে। সে গাড়িটা প্রচণ্ড জোরে চালাচ্ছে। তাসনিম বলে, প্লিজ এত জোরে চালিও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়িটা ঝড়ের গতিতে চলছে। এমন সময় তাসনিম খেয়াল করে মৃদুলের মুখ নীল বর্ণ ধারণ করে আছে। এমন নীল বর্ণ দেখে তাসনিম চমকে যায়। এমন দৃশ্য তাসনিম আগেও দেখেছে। হুবহু এমন মুখের আকৃতি। তাসনিমের মনে নতুন সন্দেহের সৃষ্টি হল। মৃদুলের মুখসহ সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করে আছে, থরথর করে কাঁপছে। তাসনিম মৃদুলের মুখ ভরে বারবার ডাকাডাকি করছে, মুখে সাদা ফেনাতে ভরে গিয়েছে। মৃদুল বারবার কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তাসনিম চিৎকার দিয়ে বলে, প্লিজ মৃদুল, আমাকে বলে যাও মার পরিচয়। প্লিজ মৃদুল, এভাবে চলে যেও না। মৃদুল ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাসনিম বারবার চিৎকার দেয়, মৃদুল, আমাকে এভাবে রহস্যর মাঝে রেখে যেও না। আমি মায়ার সম্পর্কে জানতে চাই। আমাকে মায়ার অতীত বলে যাও। মায়া আরও জোরে গাড়ি চালাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! মায়া একবারও পেছনে ঘুরে তাকাচ্ছে না। কয়েক মিনিটের মাঝেই হসপিটালে পৌঁছে গেল ওরা। এমন সময় মায়া হাওয়া হয়ে গেল, আর গাড়িটাও স্টপ হয়ে গেল। তাসনিম চিৎকার দিয়ে সবাইকে ডাকে। তাসনিমের ডাকে বিভিন্ন ডাক্তার সহ নার্স এগিয়ে আসে। মৃদুলকে দেখে অন্য সব ডাক্তার নার্সরা অবাক হয়ে যায়। মৃদুল এমন ভয়াবহ অবস্থা দেখে একজন ডাক্তার হয়েও তাসনিম মৃদুলকে বাঁচাতে পারেনি।
মৃদুলকে হসপিটালের বেডে রাখতে রাখতে ওর মৃত্যু হয়। তাসনিম সেদিন দেখেছিল মায়ার লাশটারও হুবহু সেম অবস্থা। অদ্ভুত কোনো কারণে অনেক কিছু আছে যেটা শুধু তাসনিমের চোখেই পড়ছে আর অন্য কারোর চোখে পড়ছে না। তাসনিম মায়ার মুখমণ্ডলে দেখেছিল ভয়াবহ নীল বর্ণ আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। সেদিন মনে হয়েছিল এক্ষুনি হয়তো মাত্র মায়া গেল, তাকে দেখে বুঝার উপায় ছিল না যে 4 বছর আগের লাশ। মৃদুলের পোস্টমর্টেম করার পর রিপোর্ট দেখে আরও বেশি কেঁপে ওঠে তাসনিম। মায়ার শরীরে যে বিষ, মৃদুলের শরীরে হুবহু সেম বিষ পাওয়া গিয়েছে। 4 বছর আগে যে বিষ পানে মৃত্যু হয়েছিল মায়ার, আজ হুবহু সেম বিষে মৃত্যু মৃদুলের। যেটা দেখে বুঝতে বাকি নেই এটা মায়ার আক্রমণ, নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ। কেটে গেছে 7 দিন। তাসনিমের বাবা বলেন, মা দেখ, কেন আমি তোকে মৃদুলের সাথে বিয়ে দেইনি। বাবার মন বুঝতে পারে আসলে কি ঠিক কি ভুল। আমি জানতাম মৃদুল তোর জন্য ভালো ছেলে না, তাই আমি তোর বিয়ে মৃদুলের সাথে দেইনি। আজ দেখ মৃদুল কত বড় পাপী ছিল, কারো অভিশাপ ছিল ওর জীবনে। এমন সময় আবরার রুমে প্রবেশ করে বলে, তাসনিম, আজ থেকে আর কোনো অশরীরী ছায়া থাকবে না। মায়া তার প্রতিশোধ নিয়েছে। ওর রাগ ছিল মৃদুলের ওপর, তাই ও মৃদুলকে মেরে ফেলেছে। আজ থেকে ওই নামক আত্মা তোমাকে আর বিরক্ত করবে না, ভয় দেখাবে না। তাসনিম আবরারের দিকে তাকিয়ে বলে, কিসের রাগ? আবরার বলে, আসলে তাসনিম, মৃদুল অনেক বড় পাপ করেছিল, যেটা ও কাউকেই বলতে পারেনি। অপর্ণা নামক মেয়েটির সাথেও রিলেশন ছিল। অপর্ণা অন্য একজনের বউ ছিল, মৃদুলের সাথে পরকীয়াতে জড়িয়ে পড়ে। অপর্ণা ওর স্বামীকে ছেড়ে মৃদুলের সাথে পালিয়ে আসতে চায়, কিন্তু মৃদুল শুধু ওর দেহ আর ওর টাকায় ডাক্তারিটা পাশ করতে চেয়েছিল। মৃদুলের কাজ যখন শেষ, তখনও মায়াকে বিষ খাইয়ে মেরে ফেলে। মায়া মেয়েটা ভালোবাসায় ধোঁকা খেয়ে ওর অতৃপ্ত আত্মা এখনো শান্তি পায়নি, তাই প্রতিশোধ নিতে ঘুরে বেড়াচ্ছে। তাসনিম বলে, তুমি এগুলো কিভাবে জানলে? মৃদুলের বাড়িতে গিয়ে একটা ডায়েরি পেয়েছি, সেখানে ওদের অনেকগুলো ছবি পেয়েছি, আর ডায়েরিতে সবটা লেখা পড়ে বুঝেছি। তাসনিম, আমি বুঝতে পারছি আজও কি আমাকে মেনে নিতে পারোনি। মৃদুলের জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু যে নেই তার জন্য কেঁদে কি করবে? তাসনিম কেঁদে কেঁদে বলে, আমি যদি আগে এটা বুঝতে পারতাম তাহলে মৃদুলকে আমি নিজে হাতে খুন করতাম। আমার কষ্ট লাগছে মায়ার জন্য। মায়া আমার কাছে সাহায্য চেয়েছে, আমি সাহায্য করার আগেই ও নিজের প্রতিশোধ নিয়েছে। তার পরের দিন তাসনিম হসপিটালে যায়। হঠাৎ কি মনে করে হসপিটালের লকার খুলে। কোন একটা কাগজ খুঁজে পাচ্ছে না তাই, কিন্তু হসপিটালের লকার খুলে তাসনিম একটা কাগজ দেখে অবাক হয়ে যায়। হসপিটালের নাম অপর্ণা মায়া দেওয়া। ও মাই গড, এটা কিভাবে পসিবল? এই হসপিটাল অপর্ণা মায়ার নামে, কিন্তু কিভাবে? এটা মায়ার কোনো প্রতিশোধের কারণ নয় তো? তাসনিমের মনে আবারও নতুন রহস্য ঢুকে গেল। মাথায় পেইনে ছটফট করছে তাসনিম। তার মাথায় আর এসব সে নিতে পারছে না। একটার পর একটা রহস্য তার জীবনে লেগেই আছে। কিভাবে মুক্তি পাবে সে? এদিকে আবার মৃদুলের বাড়িতেও যেতে হবে। সেখানে গিয়ে ওদের ছেলের মৃত্যুর আসল কারণটা জানাতে হবে। তাসনিম মৃদুলের ফ্ল্যাটে যায় সেই ডায়েরিটা পড়ার জন্য। আশ্চর্য ব্যাপার, মৃদুলের ফ্ল্যাটের যে ছবিগুলা সে দেখেছিল সেগুলো একটাও সেখানে নেই। পুরা ফ্ল্যাটে কোথাও কিছু নেই। তাসনিম হতাশ মনে হসপিটালে ফিরে আসে। তাসনিম এবার শিওর হয়ে গিয়েছে তার সব প্রশ্নের উত্তর মায়া দিতে পারবে। তাসনিম মর্গে প্রবেশ করে। মর্গে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, মায়া প্লিজ আমায় বলো কি রহস্য লুকিয়ে আছে। আমি জানি এখনো অনেক রহস্য আছে যেটা তুমি জানাতে চাও। আমি পাগল হয়ে যাচ্ছি, প্লিজ মায়া আমাকে বলো, আমি তোমাকে সবটা দিয়ে সাহায্য করব। হঠাৎ তাসনিম খেয়াল করে মায়ার লাশের ফ্রোজেন বক্সটা নিজে থেকে খুলে গিয়েছে। তাসনিম এগিয়ে গিয়ে দেখে মায়ার লাশটা নেই। তাসনিমের বুকটা চমকে ওঠে, মায়ার লাশটা নেই কেন? তাসনিম 104 নাম্বার বক্সটা খুলে দেখে সেখানেও লাশটা নেই। ওদের দুজনের লাশ কোথায় চলে গেল? ভয়ে তাসনিমের বুক কাঁপছে। এটা আবার কোন রহস্য? সেদিন তাসনিম হসপিটাল থেকে আবরারের সাথে বাসায় আসার সময় সন্ধ্যা একটা ক্যাফে প্রবেশ করে। আবরার তাসনিমের মন ভালো করার জন্য নিয়ে যায়। দুজনে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। এমন সময় আবরার খেয়াল করে তাদের পাশের টেবিলে মায়া আর সেই বাচ্চাটা বসে খাচ্ছে। তাসনিমের তখন ফোন এসছে। ফোন নিয়ে একটু সাইডে গেছেন। আবরার এমন ঘোর সন্ধ্যায় একটা মৃত মানুষকে তার পাশের টেবিলে বসে খেতে দেখে চমকে যায়। ওরা দুজনেই আবরারের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। ওদের হাসি দেখে আবরার জ্ঞান হারানোর মতো অবস্থা।
আবরার ওখান থেকে দ্রুত গতিতে উঠে যায়। তাসনিম ফোনটা কেটে বলে, তোমাকে এমন লাগছে কেন? আবরার বলে, একটু অসুস্থ লাগছে, চলো বাসায় যাই। তাসনিমকে বললে আবার তাসনিম চিন্তা করবে, এটা ভেবে তাসনিমকে ব্যাপারটা বলে না। সেদিন রাতেই দুজনে শুয়ে আছে, রুমে হালকা ডিম লাইটের আলো। হঠাৎ আবরারের পায়ে কিছু একটা দেখতে পায় তাসনিম। তাসনিম আব্বারকে বলে, তোমার পায়ে ওটা কি? আবরার খেয়াল করে মৃত মানুষ শনাক্তকরণ সিরিয়াল নাম্বার লেখা আছে, যেটা দেখে আবরার খুব জোরে চিৎকার দিয়ে বলে, কি চাও তুমি? এমন সময় জানলা বাইরে তাসনিম কিছু দেখতে পায়। বাইরে বিদ্যুতের আলোটা হঠাৎ নিভে গেল, অথচ রুমের আলোটা জ্বলছে। বাইরে কেউ আলোটা নিভিয়ে দিয়েছে। তাসনিম তাকিয়ে দেখে ব্যাকসাইড দেখা যাচ্ছে শুধু। সাদা শাড়ি পরা বড় একজন মহিলা আর তার হাত ধরা 4-5 বছরের একটি বাচ্চা মেয়ে, তারও সাদা কাপড় পরা, দুজনেরই চুলগুলো ছেড়ে দেওয়া। ওরা তাসনিমের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। তাসনিম দ্রুত ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে কোথাও কেউ নেই। এইদিকে আবরার বলছে, ও আমাকে মেরে ফেলবে, ও মরেনি, ও মেরেই ফেলবে আমাকে। তাসনিম অবাক হয়ে আবরারকে বলে, ও কেন মারবে তোমাকে? আর কে ও? আবরার বলে, কারণ আমরা মৃদুলের পরিচিত তাই। তাসনিম অবাক হয়ে মৃদুলকে প্রশ্ন করে, তার মানে তুমি মায়ার কথা বলছো? হ্যাঁ তাসনিম, মায়া। এখানে মায়া এসছিল। দেখো আমার পায়ে এটা কি বেঁধেছে। তাসনিম তাকিয়ে দেখে 105 লেখা আছে। এটা কিসের ইঙ্গিত? মায়া কিসের ইঙ্গিত দিতে চাইছে? তখন তাসনিমের খেয়াল হয়, ওহ গড, মায়ার লাশ শনাক্তকরণ নাম্বার ছিল 103, ওই বাচ্চাটার 104, আর আবরারের পায়ে 105। ওহ নো, মায়া এবার আবরারকে টার্গেট করেছে। কিন্তু কেন? শুধুমাত্র মৃদুলের বন্ধু বলে বা পরিচিত বলে? তাসনিম আবরারকে বলে, চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি আছি। আবরারকে মিথ্যা সান্ত্বনা দিয়ে তাসনিম দুশ্চিন্তা করছে। হঠাৎ ঘুমের রাজ্য পাড়ি জমায় তাসনিম। তাসনিম স্বপ্ন দেখে মায়া তাকে ডাকছে আর সাহায্য চাইছে। মায়া তাসনিমকে বলছে, আমি প্রতিশোধ না নিয়ে আমার জগতে যাব না তাসনিম, আমাকে সাহায্য করো, আমাকে ওরা বন্দি করে রেখেছে। তোমাদের হসপিটালের পেছনের বকুল গাছে বাধা তাবিজটা খুলে দাও তাসনিম, আমার আত্মা ওরা তাবিজে বন্দি করে রেখেছে, আমি বের হতে পারছি না। এমন স্বপ্ন দেখে চমকে ওঠে তাসনিম। এ কারণেই কি মায়ার লাশটা মর্গে নেই? এই জন্যই কি ওই লাশটা উধাও? কিন্তু কে এই লাশটা উধাও করবে? তাতে কার কি লাভ? তাসনিম ফজর আর আজানের আগেই পৌঁছে যায় হসপিটালের পিছনে। তাসনিম গিয়ে দেখতে পায় একটা তাবিজ ঝুলছে। তাসনিম তাবিজটা খুলে ছুঁড়ে ফেলে দেই। সাথে সাথে মায়ার আত্মাটার আগমন ঘটে। তাসনিম বলে, বলো অপর্ণা, তোমাকে এখানে কে আটকে রেখেছিল? কে সে যে চায় না তুমি প্রতিশোধ নাও? কে এই তাবিজে বন্দি করেছে? মায়া তখন তার চোখ ইশারা দিয়ে আকাশের দিকে তাকায়, আর সেখানে লেখা ওঠে ঢোম। তাসনিম চমকে যায়। ঢোম? উনি কিন্তু কেন? উনি কি লুকাতে মায়ার আত্মাকে সরাতে চান? পরের দিন ঢোমকে আর খুঁজে পাওয়া গেল না। কোথাও নেই ঢোম, কোথায় যেন হারিয়ে গিয়েছে। এমন টাইমে মৃদুলের পিএ তাসনিমকে বলে, ম্যাম, কিছু কথা বলতে চাই আপনাকে মৃদুল স্যারের বিষয়ে। তাসনিম বলে, বলুন। তখন সে বলতে শুরু করে, ম্যাম, সেদিন মৃদুল স্যার আমাকে নিয়ে বেরিয়েছিল। স্যার আমাকে বলেছিল একটা ঠিকানা আমাকে খুঁজে বের করতেই হবে। স্যারকে অনেক চিন্তিত লাগছিল। স্যার ঠিকানা অনুযায়ী যেখানে গিয়েছিল সেটা ছিল শহর ছেড়ে খানিকটা দূরে। জায়গাটার নাম পোড়াবাড়ি। মানুষ পোড়াবাড়ি নামেই চিনে। ওখানে যাওয়ার পর স্যার যেটা খুঁজছিলেন কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। দিন ঘুরিয়ে সন্ধ্যা হওয়ার পর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়। বাড়িটা দেখে মনে হচ্ছিল ভুতুরে বাড়ি। ওই বাড়িতে গিয়ে দেখি একটা আলো জ্বলছে টিপটিপ করে। একটা মানুষ বসে আছেন ঘরের ভেতরে। আমরা অনেক ডাকাডাকির পরেও সে দরজা খোলে না। অনেক পরে দরজা খোলে, যখন স্যার বলেন মায়াকে চিনেন। সাথে সাথে লোকটি দরজা খোলে। জানি না স্যার ওনাকে আড়ালে নিয়ে কি বললেন, তবে লোকটির নাম রাতুল এইটুকু জানি। লোকটির সাথে কথা বলা শেষে হঠাৎ লোকটি হারিয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় একটা লোক আমাদের বলেন, কাকে খুঁজছেন আপনারা? আমরা রাতুলের নাম বলতেই উনি বলেন, সে মারা গিয়েছে 6 বছর আগে, আপনারা পালান, ও দেখা দিয়েছে মানে মেরে ফেলবে। মৃদুল স্যার পাগলের মতো খুঁজছিলেন রাতুল নামের লোকটিকে। যখন অন্য একটি লোক বললেন রাতুল নামের মানুষটি মৃত,
তখন মৃদুল স্যার সেটা মেনে নিতে পারেননি। মৃদুল স্যার চিৎকার দিয়ে কেঁদে উঠে বলেন, না এটা হতে পারে না, রাতুল মরতে পারে না, রাতুল মরলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মৃদুলের খুব চিনা কেউ ছিল ওই রাতুল নামের মানুষটা। আমি বারবার প্রশ্ন করছিলাম, স্যার কি হয়েছে খুলে বলুন। মৃদুল স্যার আমার কথার কোনো উত্তর দিলেন না, বরং আমাকে বললেন, ও মরেনি, ও মরতে পারে না, ও এতক্ষণ আমার সাথেই ছিল। অনেকদিন পর আমি রাতুলকে খুঁজে পেয়েছি। মৃদুলের পিয়ের মুখের কথা শুনে অবাক হয়ে যায় তাসনিম। কি এমন রিলেশন এই রাতুলের সাথে মৃদুলের, আর এর মাঝে মায়াও বা কিভাবে জড়িত? মৃদুলের পিয়ে আবারও বলতে শুরু করে, ম্যাডাম ওই লোকটা আমাদের পালাতে বলে দ্রুত ওখান থেকে চলে যায়। আমরা ওই লোকটার পিছু পিছু যাই, কারণ আমরাও জানতাম কিছু না কিছু জানতে পারবো ওদের ওখান থেকে। লোকটা দেখলাম অতরক্তে একটা বড় বাগানে ঢুকছে। নিক্ষুষ কালো অন্ধকার ছাড়া ওখানে কিছুই দেখা যাচ্ছে না। লোকটা শুধু পালাও বলছিল। আমাদের হাতে ফোন ছিল, ফোনের আলো জেলে ওনার পিছে পিছে যাই। এমন সময় বড় একটা গাছের ডাল আমার সামনে ভেঙে পড়ে। আমি মৃদুল স্যারকে বলি, স্যার এত গহীন জঙ্গলে প্রবেশ করবেন না, আমরা বেঁচে ফিরবো না। কিন্তু মৃদুল স্যার বলেন, আমি মরলেও কষ্ট নেই, তুমি তাসনিমকে জানিয়ে দিও আমি এখানে এসে মারা গিয়েছি। ছোট একটা সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এমন সময় দেখি ওই লোকটা একটা কুড়ের মাঝে প্রবেশ করে। কুড়ের মাঝে একটা লণ্ঠনের আলো জ্বলছে, সেখানে আরেকটি মহিলা। মহিলাটা অপর্ণা নামে কারো নাম ধরে ধরে ডাকছে আর কাঁদছে। ওই লোকটা ওই মহিলাকে বলেন, অপর্ণা কাউকে ছাড়বে না, ও এসে গিয়েছে, তোমার আমার এই কষ্ট থেকে ও মুক্তি দিবে, তুমি কেঁদো না। মৃদুল স্যার সব জানার জন্য কুড়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে মৃদুল স্যারের পেছনে কেউ হাত রাখেন। মৃদুল স্যার তাকিয়ে দেখেন, চমকে যান, কারণ ওটা রাতুল নামের ওই দেই লোকটাই ছিল। লোকটি মুচকি হেসে মৃদুল স্যারকে বলেন, সেদিন যদি তুমি এমন না করতে আজ আমি মরতাম না, আমিও তোমাদের সাথে হাসি খুশিভাবে বেঁচে থাকতে পারতাম। আমার মৃত্যুর কারণ তুমি, তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। না না, আমি অভিমানে তোমার দোষ দিচ্ছি না, এটা আমার কপালে ছিল। এখান থেকে চলে যাও, মায়া কাউকে থারবে না, ও আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমার সমস্ত শরীর হিম আসে আসে ম্যাডাম। একটা মৃত মানুষ দাঁড়িয়ে কথা বলছে, যে কোনো মানুষেরই স্বাভাবিক থাকার কথা নয়। অন্ধকারে সাদা ধবধবে পাঞ্জাবি পরা ছিল সেই রাতুলের। মিতুল স্যার রাতুলকে বলেন, তুই আমাকে মেরে ফেল, তবু আমার সাথে কথা বল, আমার সাথে একটু সাইডে চল রাতুল, আমার কিছু জানার আছে। তারপর ওনারা দুজনে আবার নির্জনে গিয়ে কি কথা বললেন জানি না। ম্যাম, আমি সেদিন থেকে অসুস্থ হয়ে পড়েছি। আমি অত রাতে খেয়াল করে দেখি যে গাছের ডালে খানিকটা লাল টকটকে লিপস্টিক পরে সাদা থান পরে শুয়ে আছে একটা মহিলা, আর তার নিচে একটা বাচ্চা মেয়ে বেত লাফাচ্ছে আর হাসছে, আর ওই মহিলাকে বলছে, মাম্মি নিচে নেমে আসো না প্লিজ, প্লিজ মাম্মি পড়ে যাবে তো। মেয়েটির হাসিটা এত সুন্দর ছিল ম্যাম, আপনি দেখলে মায়ে পড়ে যেতেন। কিন্তু আমি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম ম্যাম। মাঝরাতে কতগুলো আত্মার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার। আমি ভয়ে মৃদুল স্যারকে গিয়ে জড়িয়ে ধরি। মৃদুল স্যার আমাকে বলেন, দ্রুত হসপিটালে চলো। স্যারের চোখ দিয়ে পানি পড়ছিল। গাড়ি চালানোর সময় আমি বলছিলাম, স্যার ওখানে একটা ভয়ানক মহিলার বাচ্চা দেখেছি। আমাকে মৃদুল স্যার বলেন, ওরা মা আর মেয়ে, ওরা কেউ বেঁচে নেই, ওরা সবাই মৃত। স্যারের কথা শুনে আমি চমকে গিয়েছিলাম। আমি ওখান থেকে এসে অসুস্থ হয়ে পড়ি। এরপরে শুনি যে মৃদুল স্যার আর বেঁচে নেই। ম্যাম, ওইখানের ওই আত্মারাই মৃদুল স্যারকে মেরেছে। মৃদুলের পিয়ে ছেলেটির ডাকনাম রিক। তাসনিম রিককে বলে, তুমি ওখানে যাদের দেখেছিলে তাদের চিনবে রিক? রিক বলে, হ্যাঁ ম্যাম চিনব। তাসনিম বলে, ঠিক আছে, আগামীকাল ভোরে আমরা যাব। রিক বলে, প্লিজ ম্যাম আমি আর না, তাহলে আমাকে ও মেরে ফেলবে। তাসনিম বলে, তোমাকে মারবে না রিক, আমি আছি তো। পরের দিন তাসনিম আর রিক রওনা হয়। 2 ঘন্টার মাঝে পৌঁছে যায় সেখানে। তাসনিম হঠাৎ আলিয়াকে দেখে অবাক হয়ে যায়। আলিয়া এখানে? সেদিন মর্গে মায়ার লাশ দেখে ছুটি নিল, আর এতদিনে সে হসপিটালেই যায়নি। আর আলিয়া এখানে কেন? আলিয়া তো বলতো ওর বাসা মেন শহরে। তাহলে আলিয়া এখানে কি করছে? তাসনিম খেয়াল করে দেখে আলিয়া একটা লোকের সাথে কথা বলছে। রিক বলে, ম্যাম আলিয়া ম্যাম যেই লোকটার সাথে কথা বলছে উনি আমাদের সেদিন পালাতে এসেছিলেন। তাসনিম অনেক বড় রহস্যর জট খুলতে যাচ্ছিল এই অচিনা জায়গা থেকে। আলিয়া কি এমন কথা বলছে? আলিয়ার কথা শুনে লোকটা যেন আরও ভয় পেয়ে যাচ্ছে। কি এমন বলছে আলিয়া? তাসনিম আর মৃদুল দূর হতে বিষয়টা খেয়াল করে যাচ্ছে। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। লোকটির চোখে মুখে ভীষণ ভয়। আলিয়া লোকটির কাছ থেকে চলে গেলে লোকটি ভয়ে গুটিসুটি মেরে বসে পড়ে। তাসনিম ওই লোকটির কাছে গিয়ে বলে, শুনুন, আপনি এভাবে ভয়ে কাঁপছেন কেন? আর ওই মেয়েটি কে ছিল যার সাথে কথা বলছিলেন? তখন লোকটি বলে, আমি কাউকে কিছু বলবো না। তাসনিম বলে, আমি ওনার পরিচিত,
আমাকে খুলে বলুন, আমি সাহায্য করব আপনাকে। তখন লোকটি তাসনিমের পা ধরে বলে, আমি জানি তুমি ওদেরই লোক, আমাকে মেরে ফেলতে চাও। আমি তো সবই লিখে দিয়েছি। আর কি চাও মা? আমাকে মেরে ফেললেই কি শান্তি তোমাদের? আমি তো তোমার বাবার বয়সী মা, আমাকে মেরে কি শান্তি পাবে? লোকটির হাহাকার আর প্রাণ ভিক্ষা দেখে তাসনিমের হৃদয় কেঁদে ওঠে। একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে প্রাণ ভিক্ষা চায়। তাসনিম লোকটিকে বলে, আমি আপনার মেয়ের মতো, আমি আপনাকে কেন মারব? আপনি আমাকে ভরসা করতে পারেন, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। লোকটা হঠাৎ বেহুশ হয়ে যায়। তখন তাসনিম রিককে বলে, রিক, তুমি এনার বাসা চিনো? রিক বলে, হ্যাঁ ম্যাম, চিনি। রিক আর তাসনিম লোকটিকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। গভীর এক জঙ্গলে লোকটির বাড়ি। এখানে দিনের বেলাও কেউ থাকে না। রাতের বেলা এরা কিভাবে এখানে থাকে? বাড়িতে কেউ নেই, শুধু একটি মহিলা ছাড়া। মহিলাটি এই লোকটির স্ত্রী। মহিলাটি কতগুলো ছবি নিয়ে কাঁদছে। তাসনিম আর রিকের সাথে ওনার স্বামীকে দেখে মহিলা ছবিগুলো ফেলে দিয়ে কেঁদে ওঠে। উনার কি হয়েছে? কারা তোমরা? তাসনিম বলে, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। মহিলাটি ওনার স্বামীকে খুবই ভালোবাসে দেখে বোঝা যাচ্ছে। তাসনিম হঠাৎ তাকিয়ে দেখে মায়ার আর একটি পুরুষের ছবি। এমনই ছবি সে মৃদুলের ঘরে দেখেছিল। মায়ের সাথে কি রিলেশন এটা জানতেই হবে। এখানে কিছু না কিছু আছেই। এই লোকটির সাথে সেই মৃত বাচ্চা মেয়েটির হাসি খুশি কতগুলা ছবি। দেখে মনে হয় এরা একটা ফ্যামিলি। এরা স্বামী স্ত্রী দেখেই বোঝা যাচ্ছে। তাসনিম ওই মহিলার দিকে তাকিয়ে দেখে দুজনেরই কেমন পাগল পাগল চেহারা হয়ে গিয়েছে। তাসনিম ওই মহিলাকে বলে, আমাকে সত্যি করে বলুন, আপনারা কে? এইটা তো মায়ার ছবি। মায়া আপনাদের কি হয় বলুন? আপনি মায়ার ছবি জড়িয়ে কাঁদছিলেন কেন? মহিলাটি বলে, না, ওর ব্যাপারে কিছুই বলা যাবে না, তাহলে মায়া রাগ করবে, মায়া অনেক রাগ করবে। তাসনিম কোনোভাবেই কথা বের করতে পারছিল না। তাসনিম বলে, মায়া আমার বন্ধু, আমাকে খুলে বলুন, মায়ার সাথে কি হয়েছিল, আর আপনারা বা কারা? অনেক রিকোয়েস্টের পরে তাসনিমকে ওই মহিলাটি বলে, মায়া আমাদের মেয়ে, এইটা মায়ার স্বামী, আর এই বাচ্চাটা মায়ার মেয়ে। তাসনিমের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরা মায়ের মা বাবা? এদের এমন অবস্থা কেন? আর এরা এভাবেই জঙ্গলে আছে কেন? তাসনিম বলে, মায়ের কি হয়েছিল আন্টি বলুন। মহিলাটি বলে, আমার মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ওর শ্বশুরবাড়ির মানুষও ভালোবাসা মেনে নিয়নি। মায়ার ভাসুর মেনে নিয়েছিল না, তাই তো রাতুল বাড়ি ছেড়ে চলে এসেছিল। রাতুল আমাদের বাড়িতেই থাকত। আমার মেয়েটা অনেক সুখী ছিল, তার ফুটফুটে একটি বাচ্চা মেয়ে ছিল তুষু। আমার জামাই রাতুলকে ওরা আগে মেরে ফেলেছিল, তারপর আমার মেয়ে আর নাতনিকে মেরে ফেলে দিয়েছিল। অনেক কাকতি মিনতি করেছিল বাঁচার জন্য, কিন্তু ওরা ছাড়েনি। ওরা কারা আমি জানি না, আমার কিচ্ছু মনে নেই, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, তোমরা যাও এখান থেকে। তাসনিমের চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। কারা এতটা নিষ্ঠুরভাবে মায়ের ফ্যামিলি ধ্বংস করেছে? কি উদ্দেশ্য ছিল তাদের? আর ওই হসপিটাল বা মায়ের নামে কেন? কি কানেকশন জড়িত আছে সেটা খুঁজে বের করতেই হবে। তাসনিম সেদিন মায়ার মা বাবাকে আর কোনো প্রশ্ন করে না। রিককে নিয়ে সোজা মৃদুলদের গ্রামে যায়। এই প্রথমবার তাসনিম মৃদুলদের বাড়িতে পা রেখেছে। বাড়িতে কি কেউ নেই? কোথাও কোনো সাড়া শব্দ নেই। ঘরের মাঝে গিয়ে দুইটা পিকচার দেখে ভূমিকম্প শুরু হয় তাসনিমের মনে। তাসনিমের শরীর যেন থরথর করে কাঁপছে। তাসনিমের মাথার মাঝে চক্কর মেরে ফেলে দেয়। রিক দ্রুত তাসনিমকে ধরে বলে, ম্যাম কি হয়েছে আপনার? হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যে? তাসনিম বলে, রিক, এই বাড়ির লোকজনকে ডাকো প্লিজ, দ্রুত ডাকো রিক, বাড়ির মানুষ কোথায় আছে ডাকো। তাসনিম ছবি দেখে মারাত্মকভাবে শকড হয়ে যায়। ছবিতে দুইটা হাসি খুশি ছেলে দাঁড়িয়ে আছে। তাসনিমের পুরা জীবনটা রহস্য ঢেকে গিয়েছে। এত কিছুই বা কেন হচ্ছে তাসনিমের সাথে? এগুলো হওয়ারই বা কারণ কি? তাসনিম আজ সত্যের অনেক কাছাকাছি চলে এসেছে। এমন সময় দুজন মধ্যবয়সে পুরুষ আর মহিলা এসে হাজির হন। তারা তাসনিমকে বলে, মা কারা তোমরা? তাসনিম ছবির দিকে হাতের আঙ্গুল দেখিয়ে বলে, ওরা কারা? মহিলাটি বলে, আমার দুই ছেলে, মৃদুল আর রাতুল। মৃদুল বড় আর রাতুল ছোট। মহিলাটিকে দেখে স্বাভাবিক লাগছে, উনার মাঝে কোনোই শোকের ছায়া নেই। দুইটা ছেলে যার মৃত, সে কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? তাসনিম বলে, আচ্ছা আপনার ছেলেরা কোথায়? তখন মহিলাটি বলে, মৃদুলকে বেশ কয়েকদিন ফোনে পাই না, ওর হয়তো কাজের চাপ অনেক। খবর পাঠিয়েছিল যে বিজি আছে, আমরা যেন চিন্তা না করি। তখন তাসনিম রাতুলের কথা জিজ্ঞাসা করলে তাসনিম রাতুলের কথা জানতে চায়। তখন মহিলাটা একটা করুণ নিঃশ্বাস ছেড়ে বলেন, ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, একটা মেয়ের জন্য চলে গিয়েছে। কোথায় গিয়েছে জানি না, একদিন না একদিন ফিরে আসবে। নিয়তি কি কঠিন, কি নিদারুণ। দুইটাই ছেলেই মৃত, অথচ তার মা বাবা জানে না।
এই হাসি খুশি মাকে কিভাবে তাসনিম বলবে তাদের সন্তান আর বেঁচে নেই? তাও দুইটা ছেলেই আর বেঁচে নেই, তাদের একমাত্র নাতনিও বেঁচে নেই। তাসনিমের গলা শুকিয়ে যাচ্ছে, সে কি বলবে বুঝতে পারছে না। তাসনিম চোখ ভরে শুধু পানি আসছে। তাসনিম মাটিতে বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। মৃদুলের মা বলেন, কি হয়েছে মা, কাঁদছ কেন? তাসনিম মহিলাটিকে জড়িয়ে ধরে বলে, মা, আমার মা নেই, আপনি মায়ের মতো আমার। আপনি কি চান না যারা আপনার সন্তানকে কেড়ে নিয়েছে তাদের শাস্তি দিতে? মৃদুলের মা বলে, কেড়ে নিয়েছে মানে? তাসনিম মৃদুলের মাকে জড়িয়ে ধরে বলেন, মা, আপনার ছেলেরা আর বেঁচে নেই, আপনার ছেলেরা এই পৃথিবীতে নেই মা। আপনি কাঁদুন মা, প্লিজ, আপনি অনেক কাঁদুন, না কাঁদলে যে হালকা হবেন না। মৃদুলের মা সেন্স হারিয়ে ফেললেন, মৃদুলের বাবাও সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তারা শুধু তাসনিমের কাছে জানতে চায় তাদের নিখোঁজ হওয়া সন্তান কিভাবে মারা গেল। তাসনিম শুধু বলে, সঠিক টাইম হোক, সব জানতে পারবেন। মৃদুল আর রাতুলের মা বাবা প্রায় পাগল হয়ে গিয়েছেন। তাসনিম তাদের চিকিৎসা করাচ্ছে হসপিটালে এনে। সেদিন হসপিটালে ফিরে তাসনিম শোনে দুজন পুরনো কর্মচারী বলাবলি করছে, মায়া দিদি অনেক ভালো ছিলেন, হসপিটালটা যখন উনি চালাতেন আমাদের সাথে কখনো খারাপ বিহেভ করতেন না। কিন্তু তাসনিম দিদিমণির বাবা মানুষটা ভালো না। মায়া দিদি কতই না ভালো ছিল। মায়া দিদির মেয়েটা হসপিটাল ভরে খেলা করে বেড়াত। পুরা ফ্যামিলিটা কতই না হাসি খুশি ছিল। এভাবে ধ্বংস হওয়ার কারণ জানতে পারলাম না। হসপিটাল নিলাম হয়ে গেল আর তাসনিম দিদিমণির বাবা কিনে নিলেন। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়। তাসনিম আলিয়াকে নিজের চেম্বারে ডেকে বলে, আলিয়া, আজ কোথায় গিয়েছিলে তুমি? আলিয়া বলে, আজ আমি কোথাও যাইনি, সোজা হসপিটালে চলে এসছি। আলিয়ার বলা মিথ্যা শুনে চমকে যায় তাসনিম। আলিয়াকে তাসনিম বলে, আলিয়া, পাপ বাপকেও ছাড়ে না, সো বি কেয়ারফুল আলিয়া। এইদিকে হসপিটালের ডোম মারা গিয়েছে। যে কিনা এত মানুষের লাশ কাটে, আজ তাকেই কেউ মেরে ফেলেছে। মায়ার আত্মাকে তাবিজে বন্দী করার জন্য হয়তো মায়াই মেরেছে ডমকে। ডমের মুখমণ্ডল সম্পূর্ণ নীল হয়ে আছে, মৃদুলের মতোই দেখতে হুবহু। মৃদুলের যেভাবে মৃত্যু হয়েছে, ডমেরও সেভাবে মৃত্যু হয়েছে। তাসনিম আজ সত্যের অনেকটা কাছাকাছি। আসল সত্যটা হয়তো একমাত্র মায়া তাকে বলতে পারবে। রাতে শুয়ে আছে তাসনিম, আবরার আলমারি গোছাচ্ছে। আলমারি থেকে একটা অ্যালবাম পড়ে। আবরারের আগে তাসনিম গিয়ে অ্যালবাম খুলে চমকে উঠে, আবরারের সাথে মায়ার ঘনিষ্ঠ পিকচার। তাসনিম অবাক হয়ে তাকিয়ে থাকে, আবরারের সাথে মায়া, কিন্তু কেন? তাসনিম আবরারকে বলে, উনি কে? আবরার তুতলিয়ে বলে, ইয়ে মানে কি? এটা তো মর্গের মায়া, উনার সাথে তোমার পিক কেন? ওয়াই? আবরার চুপ হয়ে আছে। তার মানে তুমি আগে থেকেই চিনো? তাহলে এতদিন বলনি কেন? আবরার কোনো কথা না বলে বেরিয়ে যায় রুম থেকে। তাসনিমের মনে জন্ম নেয় নতুন সন্দেহ। আবরার তো সেদিন মর্গে মায়াকে দেখে বলল না সে তার পূর্ব পরিচিত, শুধু বলেছিল এর অপারেশন করেছিল। শুধুই কি এতটুকু পরিচয়? এতটুকু পরিচয়ই যদি হবে তাহলে ওর সাথে আবরারের এত ঘনিষ্ঠ রিলেশন কেন? কি কানেকশন আছে আবরারের সাথে? আর আবরার এভাবে আমাকে কিছুই না বলে চলে গেল কেন? তাসনিম খেয়াল করে মাঝরাতে তাদের বাড়ির বাগানে ভয়ানক সাউন্ড হচ্ছে। তাসনিম ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে তাসনিমের বাবাকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে মায়া। তাসনিমের বাবা বাঁচাও বলে ছটপট করছে। তাসনিম মায়াকে বলে, প্লিজ মায়া, আমার বাবাকে মেরো না। তুমি কিসের প্রতিশোধ নিচ্ছ মায়া? আর আমার বাবাকে বা কেন মারছ তুমি? কি করেছে আমার বাবা মায়া? মায়া কোনো কথা না বলে তাসনিমের বাবার মুখে খানিকটা বিষ ঢেলে দিল। তাসনিম কোনোভাবেই মায়াকে আটকাতে পারল না। তাসনিমের বাবাকে বিষ দেওয়ার পর জীবন্ত অবস্থায় মায়া কাটা শুরু করে। তাসনিমের বাবাকে কেটে সাথে সাথে একটা রিপোর্ট লিখে দিল, বিষক্রিয়ায় মৃত্যু। হুবহু হসপিটালের মতো একটা পোস্টমর্টেম রিপোর্ট তাসনিমার হাতে ধরিয়ে দিল মায়া, আর সাথে উধাও হয়ে গেল। এই ঘটনা দ্বারা মায়া কি বোঝালো তাসনিমকে? মায়া কি অতীতের কিছু বুঝালো? নিজের বাবার এমন ভয়াবহ মৃত্যু দেখে তাসনিম চমকে যায়। মায়া কেন তার বাবাকে এইভাবে মারল? তাসনিমের বাবার নিথর দেহটা পড়ে আছে মাটিতে। তাসনিমের বাবার মুখ মায়ার মতো নীল হয়ে আছে, যেন হুবহু সেম বিষক্রিয়ায় মারা গেছে। তাসনিম জানতেও পারল না সেই রহস্য, যেই রহস্যের জন্য মারা গেল তার বাবা। তার বাবার মরা দেহের পাশে পড়ে আছে একটা পোস্টমর্টেম রিপোর্ট। এই পোস্টমর্টেম রিপোর্ট আর মায়ার রিপোর্ট হুবহু সেম। গভীর কোনো যোগসূত্র আছে মৃত্যুর পেছনে। বাবাকে হারিয়ে তাসনিমের জীবনে গভীর শোকের ছায়া নেমে আসে। বাবার মৃত্যুর বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এখন হসপিটালের পুরা দায়িত্বটা তাসনিমের উপরে এসে পড়েছে। তাসনিম হসপিটালের ফাইলগুলো চেক করতে গিয়ে দেখে সবকিছুই অপর্ণা মায়ার নামে, কোনো কিছুই তার বাবার নামে নয়। তার বাবার নামে কিছু না হলে এই সম্পত্তির মালিক তার বাবা কিভাবে হলো? এটা এক প্রকার জোর জবরদস্তি অন্যের সম্পত্তি ভোগ করা।
তাসনিম কিভাবে খুঁজে বের করবে অতীতের সেই রহস্য? এইদিকে আবরার বেশ কয়েকদিন নিখোঁজ। আবরার কোনো সত্যির মুখোমুখি হতে চাচ্ছে না। রাতে শুয়ে আছে তাসনিম, একা একাই চিন্তা করছে কি করবে সে। কোনো কিছুর উপায় না পেয়ে মায়াকে ডাকে। তাসনিম কান্না ভেজা কণ্ঠে মায়ার কাছে সাহায্য চায়। মায়া, প্লিজ হেল্প মি। এই জীবনটা আমি আর চাচ্ছি না মায়া। আমি হাঁপিয়ে উঠেছি। সত্যের পিছু পিছু দৌড়ে আমি ক্লান্ত। আমাকে প্লিজ এবার বলো মায়া, আমি আর পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার মৃত্যুর কারণ আমি খুঁজে পাইনি মায়া। একমাত্র তুমি পারো আমাকে সব সত্য খুলে বলতে। এমন সময় তাসনিমদের বাগান থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। তাসনিম খেয়াল করে শুনতে পায় কেউ কাঁদছে। গভীর রাতে কান্নার আওয়াজটা যেন আরো বেশি তীব্র শোনা যাচ্ছে। তাসনিম ধীরে 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 উঠে বাগানের দিকে যায়। কান্নাটা কোন জায়গা থেকে আসছে তাসনিম বুঝতে পারছে না, কিন্তু এই বাগানেই সেটা বুঝতে পারছে। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ তাসনিম খেয়াল করে একটা জায়গা 103 লেখা। 103 দেখেই তাসনিম বুঝতে পারে 103 মানেই মায়ার সিরিয়াল নাম্বার। তাসনিম এগিয়ে গিয়ে সেখানে কান পেতে শোনে কান্নাটা ওখান থেকেই আসছে। তাসনিম বাগান থেকে একটা কোদাল নিয়ে ওখানে খুঁড়তে শুরু করে। তাসনিম কিছুটা খোঁড়ার পর দেখতে পায় ইট, বালি, সিমেন্টের প্রলেপ। তাসনিম অনেক কষ্টে ইট, বালি, সিমেন্টের প্রলেপ সরায়, আর তারপর সে একটা গর্ত দেখতে পায়। সেই গর্তে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে মায়া। মায়াকে দেখেই চমকে ওঠে তাসনিম আর ছুটে পালানোর চেষ্টা করে। হঠাৎ এমনভাবে মায়াকে দেখে ভয় পেয়ে যায় তাসনিম। সাথে সাথে মায়া তাসনিমের হাত টেনে ধরে। তাসনিম চোখ বন্ধ করে একটা চিৎকার দেই, প্লিজ ছাড়ো আমায়। ভয় তাসনিম রাক্রুদ্ধ হওয়ার মতো অবস্থা। এমন সময় মায়া বলে, ভয় পেও না তাসনিম, আমি মায়া। তাসনিমের মন প্রাণ যেন শীতল হয়ে গেল। নিমিষেই তাসনিমের মনের সব ভয় দূর হয়ে গেল। মায়ের ভয়েসটা এত মিষ্টি। মায়ের ভয় পেও না কথাটার মাঝে এক চরম তৃপ্তি ছিল। মায়া তাসনিমের হাতটাও ছেড়ে দেই। তাসনিমের হার্টবিট অনেক দ্রুত রেসপন্স করছিল। একটা মৃত মানুষ কথা বলছে তার সাথে। অন্য সব মৃত মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা এ মানুষ। এমন সময় মায়া বলে ওঠে, কি ভাবছ তাসনিম? আমি বাগানে কেন? এখানে শুয়ে আছি কেন? এখানে আমাকে কবর দেওয়া হয়েছিল তাসনিম। এটা আমার কবর। 4 বছর ধরে আমি এখানে শুয়ে আছি। তাসনিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে তোমাকে এখানে কবর দিয়েছিল মায়া? মায়া বলে, তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমাকে এখন সবই সহ্য করতে হবে। তুমি বলো আমায় মায়া। মায়া বলে, তোমার বাবা। নিজের বাবার নামটা শুনতে হবে তাসনিম কল্পনাও করতে পারেনি। এই পৃথিবীতে তার জীবনের একমাত্র আদর্শ তার বাবা। বাবার হাত ধরেই সব আদর্শের শিক্ষা পেয়েছে সে। আর আজ এতদিন ধরে যে খুনিকে খুঁজছে সে আর কেউ নয়, তার বাবা। এমন কথা শোনার আগে তার মৃত্যুও ভালো ছিল। কখনো কখনো সত্য এতটাই ভয়াবহ হতে পারে তা তাসনিমের জানা ছিল না। তাসনিমের সমস্ত শরীরে কোনো বল নেই, তবুও প্রশ্ন করল, আমার বাবা? কিন্তু কেন? তোমার বাবা আর আবরার মিলে আমার পুরা জীবনটা শেষ করে দিয়েছে। তাসলিমের দু চোখ ছলছল করে ওঠে। এমন ভয়ানক কঠিন সত্যর মুখোমুখি কোনোদিন হতে হবে ভাবতে পারেননি তাসনিম। নিজের স্বামী আর নিজের বাবা, এই দুটা পুরুষই একটা মেয়ের জীবনে সব থাকে। মায়া তাসনিমকে বলতে শুরু করে, এই হসপিটালের মালিক ছিলেন আমার বাবা। বাবা তার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। বাবা, তোমার বাবা 2 বন্ধু ছিলেন। আমি আর আমার বাবা আর আমার স্বামী মিলে হসপিটালটা চালাতাম। রাতুলের সাথে সম্পর্ক করে আমার বিয়ে হয়েছিল। অনেক বেশি ভালোবাসতাম আমি রাতুলকে, আমার নিজের থেকেও বেশি। কিন্তু রাতুলের ফ্যামিলি সেই ভালোবাসা মেনে নেয়নি। রাতুলের বড় ভাই মৃদুল তো মোটেও মেনে নিয়েছিল না। সেদিন মৃদুলকে আমি মারিনি তাসনিম। আমি জানতাম মৃদুল রাতুলের ভাই, তাই আমি মৃদুলের কাছে সাহায্য চাইছিলাম প্রথমে। এই জন্য অনেক দিন ধরে আমি মৃদুলের সামনে দেখা দিতাম। মৃদুলকে আমি ঠিকানা দিয়েছিলাম যাতে মৃদুল ঠিকভাবেই এগোচ্ছিল। ও আমার দেওয়া ঠিকানায় চলেও গেছিল। সেখানে ওর ভাইয়ের আত্মার সাথে দেখাও হয়। মৃদুল সেদিন পুরাটা জানতে পারে ওর ভাই কিভাবে মারা যায়। তখন মৃদুল সাথে সাথে তোমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেয় যে সে সব জেনে গিয়েছে, সে তুমি বা পুলিশকে সব বলে দিবে। সেদিন তোমার বাবা মৃদুলকে বলে সে পুলিশকে সব বলার আগে তার সাথে যেন দেখা করে। তোমার বাবা আর আবরার দুজনে মিলে মৃদুলের বাসায় অপেক্ষা করে কখন মৃদুল ফিরবে।
মৃদুল সেদিন বাসায় ফিরলে তোমার বাবা আর আবরার মিলে এক ভয়ানক বিষ ওকে খাইয়ে দেয়। আর সেদিন আমি চেষ্টা করেছিলাম হসপিটালে নিয়ে মৃদুলকে বাঁচাতে, কিন্তু পারিনি। সেদিন আবার জয় হয় শয়তানের। মৃদুল নিজেকে অপরাধী মনে করে। মৃদুল মনে করে ও যদি ওর ভাইয়ের ভালোবাসা মেনে নিত তাহলে আজ এভাবে ওর ভাইকে হারাতে হতো না। তাসনিমের দু চোখ বেয়ে পানি পড়ছে। সে মৃদুলকে কত ভুল বুঝেছে, কত গালি দিয়েছে। তাসনিম আবারও প্রশ্ন করে, কিন্তু তোমার মৃত্যু সেটা কিভাবে হয়েছিল মায়া? তখন মায়া হু হু করে কেঁদে দিয়ে বলে, তাহলে শোনো, আমি আর রাতুল অনেক সুখে সংসার করছিলাম। 5 বছরে ভালোবাসা দুই পরিবারের কেউ মেনে নেয়নি। রাতুল তো নিজের ফ্যামিলি ছেড়েও চলে আসলো। একটা সময় বাবা আমাদের ভালোবাসা মেনে নিল। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমি প্রেগনেন্ট হই। আমার পোল জুড়ে আসে ছোট্ট টুসু। অনেক কম বয়সে বিয়ে হয়েছিল আমার। আমার মেয়ের বয়স যখন 3 বছর তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। আমি রাতুল আর টুসু রোজ গাড়িতে করে হসপিটালে আসতাম। আমার ছোট্ট মাইটা রাতুলকে বাবাই বলে ডাকত। পুরো হসপিটাল জুড়ে খেলা করে বেড়াত। পুরো হসপিটালটা মাতিয়ে রাখত। সবাই কোলে কোলে থাকত। আমার বাবা একজন শিল্পপতি ছিলেন। আমার মা রাজরানীর মতো থাকতেন। একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। গাড়িতে টুসু ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় 12টা হবে। বৃষ্টির মাঝে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। রাতুল রেনকোটটা নিয়ে গাড়িটা ঠিক করার চেষ্টা চালাচ্ছিল। এমন সময় কয়েকজন গুন্ডা এসে রাতুলের গলায় ছুরি ধরে। ওরা গাড়ি থেকে টুসুকে নামিয়ে বলে টুসুকেও মেরে ফেলবে। আমি একটা মেয়ে মাঝরাতে নিজের সন্তান আর নিজের স্বামীর এমন বিপদ দেখে সাহায্যের জন্য চিৎকার করছিলাম। কোথাও কেউ ছিল না। নিজেকে বড্ড অসহায় লাগছিল। ওরা রাতুলের গলায় একটা পোঁচ দিয়ে দেই। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়ে। ওরা সেদিন একটা নির্দোষ মানুষকে জঘন্যভাবে মেরেছিল। আমি বারবার বলেছিলাম, প্লিজ রাতুলকে মেরো না, কি চাও আমি দিচ্ছি। আমি রাতুলকে ভীষণ ভালোবাসি। আমার মেয়ে ওর বাবাই ছাড়া থাকতে পারবে না। কেন মারছো তোমরা? ঠিক তখন আবরার এসে হাজির হয় আমার সামনে। এর আগে পরে আমি কোনোদিন আবরারকে দেখিনি। আবরার আমাকে বিয়ে করতে হবে। তুমি বলো তাসনিম, নিজের ভালোবাসা মানুষকে ছেড়ে একটা অপরিচিত মানুষকে কিভাবে বিয়ে করা সম্ভব? রাতুল বলে আমাকে মেরে ফেলুক, তবুও তুমি রাজি হয়েও মায়া। তখন ওরা টুসুর গলায় ছুরি ধরে বলে বিয়ে না করলে টুসুকে মেরে ফেলবে। তখন রাতুল আমাকে বলে, প্লিজ মায়া, তুমি ওকে বিয়ে করে নাও, আমার মেয়েকে বাঁচাও মায়া। নিজের স্ত্রীকে অন্যকে বিয়ে করতে বলা অসহায় স্বামী জানে এই কষ্ট কত যন্ত্রণার। নিজের মেয়ে আর স্বামীর প্রাণ বাঁচাতে সেদিন আমি আবরারকে বিয়ে করেছিলাম। আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি আমার স্বামীর হবে, তাই আবরার আমাকে বিয়ে করে। সেই রাতেই আবরারের সাথে আমার বিয়ে হয়। আমাকে জোর জবরদস্তি বিয়ে করে ওরা রাতুলকে মেরে ফেলে। নিজের প্রাণের থেকে প্রিয় রক্তাক্ত স্বামীকে সেদিন দেখে পাগলের মতো ছটফট করেছিলাম, কিন্তু কারো কাছে কোনো সাহায্য পাইনি। এই সব কিছুর মাস্টার প্ল্যান ছিল তোমার বাবা। মামা আর ভাগ্নে মিলে সেই দিন সম্পত্তির লোভে আমার বাবাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার দিন বৃষ্টি ছিল, তাই আমি ভাই এসে তার সোহনে বাসায় চলে গিয়েছিলাম। সোহনের বাসায় গেলেই হতো, তাহলে আমার মৃত্যু হতো না। ভালোবাসাকে মেরে ফেলেছিল। আমি বারবার বলেছিলাম তোমরা সব নিয়ে নাও, তবুও আমার পরিবারকে মেরো না। ওরা শুধু এটুকু করে থেমে থাকেনি। দিনের পর দিন আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ভোগ করেছে আবরার। নিজের শরীরের উপর ঘেন্না রাখত আমার। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতাম। আমার মা বাবাকে ওরা আমাকে মেরে ফেলার ভয় দিত। আমার মা বাবা ভয়ে কাউকে কিছু বলতো না। মানুষকে এটাই বলল, আমাদের সবকিছু তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছি। এরপর তোমার বাবা আবরারের সাথে তোমার বিয়ে দিতে চাইলেন। তখন মৃদুলের সাথে তোমার ভালোবাসার কথা জেনে যান তোমার বাবা। ওই সময়ে আমিও প্রেগনেন্ট হয়ে যাই। আবরারের সন্তান আমার পেটে। সন্তান জন্ম দিলে তোমার সাথে বিয়ে দিতে পারবে না। অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করবে, তাই ঝামেলা এড়াতে একদিন ওরা ল্যাব থেকে বিষাক্ত বিষ আমার মেয়েকে খাইয়ে দেই। আমার মেয়েটা ছটপট করতে করতে মারা যায়। আমাকে ওই বিষ খাইয়ে দেয় ওরা। কিন্তু বিষে আমার মৃত্যু না হলে ওরা মিথ্যা বলে সবাইকে আমি আর আমার মেয়ে সুইসাইড করেছি। জীবন্ত আমার ওপর অস্ত্রোপচার শুরু করে ওরা। প্রেগনেন্ট অবস্থায় ভয়ানক যন্ত্রণা দিয়ে তোমার বাবা আর আবরার আমাকে মেরেছিল। ওদের সঙ্গী দিয়েছিল আলিয়া। আমি বারবার বলেছিলাম আমাকে এত কষ্ট দিয়ে মেরো না, আমাকে যে বিষ দিয়েছ তাতে এমনি আমি মারা যাব, কিন্তু ওরা আমাকে ছাড়েনি। সেদিন আমি বলেছিলাম আমি মায়া, আমার মেয়ের জন্ম হবে, সেও মায়া হয়ে জন্ম নিবে। আমার মেয়ের জন্ম নিয়েছিল, তবে অতৃপ্ত আত্মা হয়ে। আর একটা মায়ার জন্ম হয়েছিল, কেউ জানতেও পারেনি। সেদিন রাতের সেই সন্ত্রাসীদের আমার মেয়ে মেরেছিল, কাউকে ছাড়েনি। আমার আত্মা অতৃপ্ত থেকে যায়, কারণ এই দুনিয়াকে জানানোর ছিল কত বড় অন্যায় আমার সাথে হয়েছিল।
আমার সংসার, ভালোবাসা সব কেড়ে নিয়েছিল তোমার আপনজনেরা। আমি চাইলেই তোমাকে মারতে পারতাম, আমি মারিনি, কারণ তুমি যে মৃদুলের ভালোবাসা। আমি আব্রারকে মারিনি এই জন্য ওকে বাঁচিয়ে রেখে সারাক্ষণ মৃত্যু যন্ত্রণা দিতে চাই। তাসনিম হাউমাউ করে কেঁদে ওঠে মায়ার জীবনের এমন করুণ পরিণতির কথা শুনে। একটা মেয়ে হিসেবে তাসনিম সহ্য করতে পারছিল না। সেদিন কত বেশি যন্ত্রণা হয়েছিল মায়ার, জীবিত অবস্থায় অস্ত্রোপচারে। নিজের ভালোবাসার মানুষ মৃদুলকে হারিয়েছে। নিজের স্বামী বিশ্বাসঘাতক ক্রিমিনাল, নিজের বাবা একজন ক্রিমিনাল। তাসনিমের পুরা জীবনটা এলোমেলো হয়ে গেল। বুকের মাঝে তোলপাড় করছে তাসনিমের। শুধু বারবার মনে হচ্ছে আজ যদি মায়ার সংসারটা সে আবার জুড়ে দিতে পারত। মায়া তাসনিমকে বলে, আমি আর কোনোদিন আসব না তাসনিম, আমার মা বাবার কেউ নেই, ওদের তুমি দেখো তাসনিম। মায়া মিলিয়ে গেল কোথায় যেন। তাসনিম হসপিটালের নামটা চেঞ্জ করে আবার মায়ার নাম দিয়ে দিল। মায়ার মা বাবাকে তাসনিম নিজের মা বাবা ডাকল। মায়ার বাবাকে তাসনিম বাবা ডাকে এখন। মৃদুলের মা বাবাকে নিজের কাছে নিয়ে রেখেছে। আবরার আর আলিয়াকে পুলিশে ধরিয়ে দেয়। আবরারের গালে কয়েকটা থাপ্পড় মেরে বলে, তুই বেঁচে থাক, মায়ার আত্মার ভয় সারাক্ষণ মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থাক। তাসনিমের আর 4 জন মা বাবা, তাদেরই দেখাশোনা করে। কেটে গেছে অনেকগুলা বছর, আজও তাসনিম স্বাভাবিক জীবন পায়নি। তার চারদিকে অতীতের কালো ছায়া ঘিরে রেখেছে। মায়া প্রায় সব পথে আসে আর তাসনিমকে বলে, আমি বেঁচে আছি তোমার মাঝে, ভুলে যাও ওই অতীত জীবনটা, নতুনভাবে শুরু করো। কিন্তু চাইলেই কি সব নতুন করে শুরু করা যায়? আবরার আজ মানসিক রোগী, মৃত্যুর ভয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছে। মায়ার অতৃপ্ত আত্মা আজ মুক্তি পেয়ে গিয়েছে।